সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সায়াটিক নার্ভের সমস্যা কি, কারণ ও করণীয় এই বিষয়ে। সায়াটিক ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, অনুষ্ঠানের শুরুতেই জানতে চাইবো যে সায়াটিক নার্ভ আসলে কি, এটি আমাদের শরীরের কোথায় থাকে, যদি দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে বলতেন। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে আমরা অনেক সময় শুনে থাকি সায়াটিকা একটা বাত রোগ, এরকম মানুষের মধ্যে একটা সোশ্যাল ট্যাবু আছে বা সামাজিক একটা ধারণা আছে। আসলে এটা কোনো বাত রোগ নয়, এটা সায়াটিক নার্ভ নামে একটা নার্ভ আমাদের শরীরে আছে, যেটা আমাদের কোমরের নিচ অংশ থেকে শুরু হয়ে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত। এই নার্ভটা আমাদের একেবারে কোমরের নিচের অংশে, যেটাকে আমরা ভার্টিব্রাল যদি বলি, নাম্বার 3, 4, 4, 5, 5S1, এই তিনটা জায়গা থেকে স্টার্ট করে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায়। এটা আমাদের সবচেয়ে শরীরের বড় নার্ভ। এই সায়াটিক নার্ভে যদি কোনো কারণে নার্ভের উপর কম্প্রেশন থাকে বা চাপ লেগে যায়, তখন এটাকে আমরা সায়াটিকা বলি। তো সায়াটিকাটা আসলে একটা নার্ভের রোগ, এটা কোনো বাত রোগ নয়। এই মেসেজটা আসলে সাধারণ মানুষের জানা দরকার। স্যার, আপনি অত্যন্ত সহজভাবে সায়াটিক নার্ভ সম্পর্কে ধারণা দিলেন। স্যার, এই সায়াটিক নার্ভে যদি সমস্যা হয়, সাধারণত কি ধরনের লক্ষণ দেখা যায়? ধন্যবাদ। সায়াটিক নার্ভের যে সমস্যা বা উপসর্গ দেখা যায় এরকম যে রোগীদের কমপ্লেন হচ্ছে পুরা সায়াটিক নার্ভের যে ডিস্ট্রিবিউশন, যেমন কোমর থেকে শুরু করে আমাদের গ্লুটিয়াল রিজন, যেটা নিতম্বের নিচ দিয়ে হাঁটুর নিচের মাংসপেশি সহ একেবারে আঙ্গুল পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যায়। অনেক ক্ষেত্রে পাটা পোড়া, ঝিনঝিন, অবশ মনে হয়। অনেক সময় এরকমও থাকে ব্যতিক্রম, যে অনেক সময় কোমরে কোনো ব্যথা নেই, থায়ের নিচে পিছনের দিকে ব্যথা, নিতম্বের পিছনে ব্যথা, হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা। বা অনেক সময় দেখা যাচ্ছে উনি শুয়ে আছেন বা বসে আছেন, কোনো ব্যথা নেই, কিছু সময় দাঁড়িয়ে থাকলেন, ব্যথা শুরু হলো। কিছুক্ষণ হাঁটার পরে মনে হচ্ছে যে পাটা ভারী হয়ে যাচ্ছে, একেবারে অবশ হয়ে যাচ্ছে, আর হাঁটার মতো কোনো ক্ষমতাই নেই, মানে আমাকে বসতেই হবে। এই কিছুক্ষণ বসে বিশ্রাম নিল, আবার হাঁটতে পারলো, এরকম উপসর্গ থাকে। অনেক সময় কারো থাকে খুব সিভিয়ার পেইন, মানে শুয়ে থাকলেও ব্যথা, বসে থাকলেও ব্যথা, দাঁড়াইলেও ব্যথা, মানে তার সারাক্ষণ ব্যথা অনুভব করে। এরকম সিভিয়ারিটি অনুযায়ী উপসর্গগুলো ভিন্ন ভিন্ন থাকে। স্যার, আমরা তো স্বাভাবিকভাবেই আমাদের অর্গানে বিভিন্ন ধরনের ব্যথা বা হালকা ঝিনঝিনে ভাব অনুভব করি। তো এই যে সায়াটিক নার্ভের সমস্যা হলেও কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা বা ঝিনঝিনে ভাব হয়, আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে স্বাভাবিক ব্যথা নাকি সায়াটিকের ব্যথা? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে এই ডিফারেন্সিয়েটটা সাধারণ মানুষের জানা দরকার। আসলে নর্মালি যেমন আমরা যদি কোনো কাতে শুয়ে আছি, আমাদের ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হচ্ছে, অনেক সময় একটু ঝিনঝিন হতে পারে। আমরা ওইটা যখন পজিশন চেঞ্জ করি, আবার কিন্তু জিনিসটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক তেমনই সায়াটিক নার্ভের যে কম্প্রেশন, এই পেইনটা একটা শুটিং পেইন হয়, মানে খুব সিভিয়ার একটা পেইন, এবং ওই ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইনটা হয়। এবং এটা অনেক সময় দেখা যায় যে লোড বা আমাদের স্পাইনের যে গঠন, সেই গঠন অনুযায়ী একটা ভার্টিব্রা দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এটাকে আমরা এই জেলি লাইক সাবস্টেন্সকে একটা ডিস্ক বলি, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দুই ভার্টিব্রার মাঝখানে থাকে, এই জন্য এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেই ডিস্কটা অনেক সময় সরে যেয়ে সায়াটিক নার্ভের উপর কম্প্রেস করে বা চেপে যায়, তখন এই পেইনটা খুব তীব্র হয় এবং রেডিয়েট করে পুরো পায়ের দিকে জড়িয়ে যায়। সো এই পেইনটার সাধারণ ব্যথার থেকে অনেক তীব্রতা বেশি থাকে, এবং এটা যত দাঁড়িয়ে থাকে, হাঁটাচলা করে, আস্তে আস্তে পেইনটা বাড়তে থাকে। রেস্টে যখন থাকে কিছুটা কম থাকে। আবার এই সায়াটিক নার্ভটা আরও অন্যভাবেও কম্প্রেসড হতে পারে, যেমন যে ক্যানেল দিয়ে নার্ভটা বের হয়ে গেছে, সেই ক্যানেলে যদি কোথাও কম্প্রেশন বা চাপ লেগে থাকে, যেটাকে আমরা স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বলি, সেক্ষেত্রেও পেইনটা এরকম হতে পারে। আসলে একই ধরনের উপসর্গ আরও অনেকগুলি কারণে হতে পারে, যেমন লাম্বার স্পন্ডাইলোসিস যদি হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকতে পারে। তো আসলে এই জন্য রোগটা নির্ণয় করাটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন। রোগী যদি এই ধরনের সমস্যা অনুভব করে, উনি দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবে। এবং এটা আরেকটা ভয়ের বিষয় হলো, যদি সায়াটিক নার্ভটা খুব বেশি ইনজুর্ড হয় বা খুব বেশি কম্প্রেসড হয়ে যায়, অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, যে তার প্রস্রাবের বেগ হচ্ছে উনি বুঝতে পারছেন না, ওয়াশরুমের বেগ হচ্ছে উনি বুঝতে পারছেন না, এরকম সমস্যা হয়। পাটা একেবারে প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে যদি খুব বেশি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে। এই ক্ষেত্রে আসলে ইগনোর করাটা
মানে অনেক সময় ভয়াবহতার দিকে নিয়ে যায়। মানে তার শারীরিক কষ্টও যেমন বাড়ে, তার ট্রিটমেন্টের ব্যয় বেড়ে যায়, পাশাপাশি অনেক সময় একটা বিকলাঙ্গ হয়ে যাওয়ার একটা চান্স তৈরি হয়। স্যার, আপনি সায়াটিক নার্ভে চাপ পড়ার কথা বলছিলেন, যদি এই সায়াটিক নার্ভে চাপ পড়ার প্রধান কারণগুলো বলতেন। হ্যাঁ, সাধারণত কয়েকটা কারণে হয়। আমরা যেমন প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে আমরা বললাম যে একটা ডিস্ক আছে, সেই ডিস্কটা আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেটা নাম্বার 3-4 এ হতে পারে, 4-5 এ হতে পারে, 5S1 এ হতে পারে। এই 3টা জায়গা থেকে এই সায়াটিক নার্ভটা অরিজিন হয়। তো 3টার 2টাই হতে পারে বা কখনো একটাই হয়, কখনো 3টাই হতে পারে। এই নার্ভটা যখন এই ডিস্কটা সরে যে নার্ভের উপর চাপ লাগে, তখন এটা আমরা সাইটিকা বলি। বা দেখা যায় যে ক্যানেল দিয়ে স্পাইন যে নার্ভটা বের হয়ে আসছে, স্পাইনাল নার্ভটা, সেখানে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে বা কোনো জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার দেখা যায় যে আমরা লাম্বাগোসাইটিকা বলি, মাসেল স্পাজম হয়ে আছে, মাংসপেশি শক্ত হয়ে স্পেসগুলো ন্যারো করে দিয়েছে, ডিস্ক হাইট কমে গেছে, সেক্ষেত্রেও সাইটিক নার্ভ ইনভলভ হতে পারে। আবার লাম্বার স্পন্ডাইলোসিসের কথা আমরা বলছিলাম, যেমন আমাদের মেরুদণ্ডের হাড়ের ক্ষয় হয়, আবার অনেক সময় একটু পাখিঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে ওই অস্টিওফাইট অংশটা নার্ভের উপর কম্প্রেস করতে পারে, সেক্ষেত্রেও পেনটা রেডিয়েট করে পায়ের দিকে যেতে পারে। আবার এমন হতে পারে যে ডিস্ক স্পেস কমে গেছে, ডিস্ক তার সঠিক জায়গায় আছে, কিন্তু দুই ভার্টিব্রার মাঝখানে যে হাইটটা থাকে, হাইটটা কমে গেছে, বা কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হতে পারে। আসলে অনেকগুলি কারণ থেকে এটা হতে পারে। স্যার, অনেকেই তো দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভারী কাজ করেন, বা অনেকে জানেন না যে চলাফেরা করার সঠিক ভঙ্গিটা আসলে কি। এসবের সাথে স্যার সায়াটিকের সম্পর্ক আসলে কতটা? এটা সম্পর্ক খুবই রিলেটেড এবং অনেকখানি এটার জন্য দায়ী, আমাদের লাইফস্টাইলের জন্য দায়ী। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে যখন কাজ করি, 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছি, কম্পিউটারে, ডেস্কটপে, অনেক সময় উপর হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজিং করি বা মোবাইলে নেট ব্রাউজিং করি, দেখা যায় যে এই প্রপার পজিশন মেনটেন না করার কারণেই আমাদের এই ঘাড়ের এবং কোমরের 2 অংশে আমরা বেশি অ্যাফেক্টেড হই। তো কোমরের অংশটা বেশি অ্যাফেক্টেড হই কারণ এই যে বসে থাকার সময় আমার পুরো বডির ওয়েটটা কিন্তু কোমরের উপর পড়ছে, এবং যখন দীর্ঘক্ষণ বসে থাকি তখন এই আমাদের মেরুদণ্ডের যে নর্মাল একটা কার্ভাচার থাকে, সেটা স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে আমাদের ডিস্ক স্পেসগুলো কমে যায় এবং এই নার্ভের উপর কম্প্রেস করে বা মানে চাপ দেয়, তখন আমাদের সাইটিকায় আমরা আক্রান্ত হই। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আধা ঘন্টা 40 মিনিট পরে একটু ব্রেক নেওয়া, এবং আমাদের বসার ক্ষেত্রে আমরা বলি একটু ব্যাক সাপোর্ট নিয়ে বসা, যাতে নার্ভের উপর কম্প্রেশনটা কম পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে, আমরা ছেলেরা বিশেষ করে ওয়ালেট ইউজ করি, যেটা আমাদের পিছনের দিকে আমরা পকেটে রাখি, এবং ওই বরাবর আমাদের নার্ভটা ক্রস করে পায়ের দিকে যায়। এটা আমরা বলি যে যখন আমি দীর্ঘক্ষণ বসে থাকবো বা অনেকক্ষণ বসে থাকবো, ওয়ালেটটা সরিয়ে রাখার জন্য। এইটাও কিন্তু নার্ভের উপর কম্প্রেস করে এবং অনেকের এই ধরনের সমস্যা তৈরি করে। তো এইগুলো আমরা একটু অ্যাভয়েড করলে অনেকাংশে এই আমাদের লাইফস্টাইল জনিত কারণে যেটা হয় সেটা মানে না হতে পারে বা প্রতিরোধ করতে পারি। এছাড়া দেখা যায় আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম, জুতার একটা ফিতা বাঁধতে গেলাম, বা নিচু হয়ে ভারী কিছু উঠাইতে গেলাম, তখন এই ডিস্কগুলো সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। এরকম সার্টেন অনেক পেশেন্ট আমরা পাই যে জিমে যেয়ে হঠাৎ করে ভার উত্তোলন করতে গেছি, আমার কোমরে একটা হঠাৎ করে শব্দ হলো, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। এবং অনেক রোগী এরকম বক্তব্য থাকে যে আমি শাওয়ার নিতে গেছি, আমি বালতি থেকে পানিটা উঠাই জাস্ট সোজা হয়ে দাঁড়াতে গেছি, আর পারছি না। আবার অনেকে বলে সকালে ঘুম থেকে উঠে আমি যে একটু সোজা হয়ে দাঁড়াবো স্যার, আর পারতেছি না, আমার সারাদিন বসে থেকে কাজ, তো সকালে বের হয়ে রাতে ফিরি এবং ঘুমানোর পরে সকালে উঠতে যে আমি এই সমস্যায় আক্রান্ত হলাম। তো এটা কিন্তু একদিনের ফসল না, আমরা যখন প্রলং টাইম একইভাবে এই কাজগুলো করতে থাকি, আমাদের কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এবং তখন এই সমস্যাগুলো তৈরি হয়। স্যার, বয়সভেদে আমাদের সবার ইমিউনো সিস্টেম তো আসলে একরকম না। রাইট। তো কোন বয়সের মানুষদের মধ্যে এই সায়াটিকের সমস্যা আসলে বেশি দেখা যায় এবং কেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কারণে যে আসলে অনেকেই আমরা মনে করি যে এটা বয়স হলে, চুল পাকলে আমরা এই রোগটা আক্রান্ত হতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই। আমরা দেখতে পাই এই সাইটিক নার্ভের কম্প্রেশন বা পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস, এই সমস্যাগুলো আমরা ইয়াং এজে বেশি পেয়ে থাকি, কারণ আমাদের এই সময় মুভমেন্ট বেশি হয়, আমরা ভারী জিনিস উঠাতে যাই, এবং আমাদের বর্তমান সময়ে যে আমাদের জীবনযাত্রা প্রণালী, তাতে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকা বা দীর্ঘক্ষণ শুয়ে থাকা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করা পড়ে, যার ফলে আমাদের মাংসপেশিগুলো উইক থাকে এবং এই সমস্যাগুলো আমরা বেশি ভুগি।
আর একটা সার্টেন এজের পরে যেমন আমাদের চুল পেকে যায়, ঠিক তেমন হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে মানে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জের কারণে এই সমস্যাগুলো অনেক সময় পাওয়া যায়। সেটা সার্টেন এজ যেমন আমরা বলি 45, 50 বা 55 হলে, সেক্ষেত্রে হাউস হোল্ড ওয়ার্কের সাথে যারা জড়িত, ঝুঁকে কাজ করে বা আমাদের যারা মানে খুব ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে, এই ধরনের মানুষগুলো এই সমস্যায় বেশি ভুগে থাকে। স্যার, আমরা আপনার কাছ থেকে সায়াটিকা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, দর্শকদের জানাতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। জি নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন সায়াটিকার ব্যথার কারণ ও করণীয় বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। স্যার, যদি এমন হয় যে একজনের সায়াটিকার ব্যথা হঠাৎ করে শুরু হলো, কিন্তু কাছাকাছি কোনো হসপিটাল নেই বা সে চিকিৎসকের শরণাপন্ন তাৎক্ষণিকভাবে হতে পারলেন না, তো সেই ক্ষেত্রে ঘরে বসে প্রাথমিকভাবে সে কি চিকিৎসা নিতে পারে? ধন্যবাদ। আমরা আসলে সাধারণত এই সাইটিক নার্ভের কম্প্রেশনের ক্ষেত্রে পেইনটা খুব শুটিং পেইন হয় ও খুব সিভিয়ার পেইন হয়। এক্ষেত্রে আমরা বলি যে খুব মানে দুইটা জিনিস ফলো করা। একটা হলো রেস্টে থাকা, বিশ্রামে থাকা, সাথে হয়তো ওই সময় সাময়িক ব্যথা কমানোর জন্য আমরা অনেক সময় সাপোজিটরি ইউজ করতে বলি। সেটা অ্যাকর্ডিং টু কন্ডিশন সেই সাপোজিটরিটা ক্লোফেনাক বা ডাইক্লোফেনাক হতে পারে বা ইন্ডোমেথাসিন হতে পারে, বা তার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে বা কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে অ্যানাডল, সাপোজিটরি, ট্রামাডল, হাইড্রোক্লোরাইড এগুলো ইউজ করতে। কিন্তু যে কোনো ওষুধই আসলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। এছাড়া আমরা কিছু সাইটিক নার্ভ কম্প্রেশনটাকে রিলিজ করার কিছু এক্সারসাইজ থাকে, যেটা একটু স্ট্রেসিং করা, আমরা বলি ব্যাক মাসেলগুলোকে একটু ব্যাকের এক্সটেনশন কিছু এক্সারসাইজ থাকে। তো এগুলো আসলে এই নামে সাধারণ মানুষ বোঝার কঠিন এবং এটা ডেমনস্ট্রেট করাও আসলে এইভাবে যাবে না। তবে আমরা বলবো যে সমস্যায় আক্রান্ত হলে হয়তো সময় লাগলেও দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত, যতটা দ্রুত তার পক্ষে সম্ভব। সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ক্লিনিক্যালি অনেক সময় কিছু ইনভেস্টিগেশন ছাড়াও কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। সেখানে অনেক সময় আমরা সাইটিক নার্ভটা কোন এরিয়ায় মানে কম্প্রেশনটা আছে, সেটা কি নাম্বার 3, 4 নাকি 4, 5 নাকি 5S1, এটা আমাদের রোগীর হিস্ট্রি এবং তার যে মায়োটোম বা ডার্মাটোম বলি আমরা, যে তার নার্ভের যে ডিস্ট্রিবিউশন এরিয়া, সেই এরিয়ার উপর ভিত্তি করে আমরা অনেক সময় বলতে পারি যে এই লেভেলে তার কম্প্রেশনটা আছে। এখন কম্প্রেশনটা কতটুকু আছে না আছে এটা বোঝার জন্য অনেক সময় এমআরআই নামে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। সেটা দেখা সাথে সাথে অনেক সময় কারো কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ হয়, অনেক সময় আর্জেন্সি থাকে, তা অপারেশন করার প্রয়োজন পড়তে পারে। তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই বা পাটা প্যারালাইজড হয়ে গেছে, এরকম হলে দ্রুত তাকে অপারেশনের ব্যবস্থা নিতে হবে। সো আপনি যেটা বললেন, বাসায় আসলে এই ক্ষেত্রে হয়তো হোম রেমেডি, সামান্য একটু গরম শেক দেওয়া বা একটু রেস্টে থাকা বা একটু পেন কিলার যেটা সাপোজিটরি হিসেবে ইউজ করা, এই ধরনের ব্যবস্থা নিতে পারে। বাট এটা নিয়ে বেশি ডিলে করা যাবে না, যত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া যাবে তাহলে সে নিজে যেমন কষ্ট থেকে লাঘব হবে এবং চিকিৎসকের ক্ষেত্রেও এই রোগ থেকে ওই রোগীকে সুস্থ করতে সহজ হবে। স্যার, সায়াটিকার চিকিৎসায় ওষুধ, ফিজিওথেরাপি ও ব্যায়ামের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে আমরা এই চিকিৎসাকে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার কথা বলি। যেমন শুধু ওষুধে সাময়িকভাবে ব্যথাটা কমলেও এটা দীর্ঘমেয়াদী সুস্থ করতে পারে না। এক্ষেত্রে তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং রেস্ট, এই তিনটা জিনিস একসাথে সমন্বিতভাবে হলে আমরা দেখি 90 থেকে 95% রোগী সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি যে কারো কর্ডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ হতে পারে, যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, পাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে ইমিডিয়েট সার্জারির প্রয়োজন পড়তে পারে। অথবা অনেক সময় যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলিওর, যে তার ওষুধও খেয়েছে, ফিজিওথেরাপিও নিয়েছে, রেস্টেও ছিল, বাট সমস্যার সমাধান হচ্ছে না, তখন তার সার্জারির প্রয়োজন পড়তে পারে, বাট সেই সংখ্যাটা খুবই কম। তো আমরা এই ক্ষেত্রে এই যে
তিনটা জিনিসের কথা আপনি বললেন, যেমন ওষুধ, ফিজিওথেরাপি, বিশ্রাম, ব্যায়াম, চারটা জিনিস এটা একসাথে করলে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি মোর দ্যান 95% রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু রোগীদের মধ্যেও কিছু অনীহা থাকে, আমরা দেখি যে এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু সময় সাপেক্ষ, বা কারো কারো ক্ষেত্রে কয়েকদিন হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হয়। যেমন দেখেন, আমাদের শরীরে যদি কোথাও হাড় সরে যায়, আমরা ওটাকে ডিসলোকেটেড হয়ে যাওয়া জিনিসটাকে আবার পজিশনে আনি, প্লাস্টার করে দিই, কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না, যে কারণে মেরুদণ্ডের যে ডিসপ্লেসমেন্টটা হয়, ডিস্কটা সরে যায়, ওটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কমপ্লিট হিলিংয়ের জন্য 2 থেকে 3 সপ্তাহ বিশ্রামে থেকে ট্রিটমেন্টটা নিতে হয়। এই ব্যাপারে আমাদের অনেক অনাগ্রহ থাকে। আমরা বলি যে না, আমাদের কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে, আমার অফিস আছে, আমার সংসার আছে, সো আমি এটা পারবো না। সো একটা সময় যে ঠিকই ওই ব্যক্তিটি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ হসপিটালে থাকে, কিন্তু আর্লি স্টেজে থাকে না, যার ফলে তার ডিলে যেমন হয়, তার ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়, তার অফিসেও সে হয়তো সঠিকভাবে কাজ করতে পারছে না। তো এই জায়গাটাই আমরা বলবো একটু সচেতন হওয়া, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা। স্যার, তাহলে কি আমরা এটা বলতে পারি যে সায়াটিকার চিকিৎসাটা আসলে কোনো একক পদ্ধতি নয়, Right. বরং এটা অনেকগুলো পদ্ধতির একটা সমন্বয়? রাইট। সায়াটিকার চিকিৎসায় এমআরআই বা অন্য কোনো পরীক্ষা করার প্রয়োজন পড়ে কখন? আমরা বলি যে বোনসের যদি কোনো কিছু আমরা দেখতে চাই, সেক্ষেত্রে এক্সরে প্রয়োজন পড়ে, অনেক সময় সিটি স্ক্যান করার প্রয়োজন পড়ে। কিন্তু এই সফট টিস্যু ইনজুরি বা সাইটিক নার্ভের কম্প্রেশন আছে কিনা, এগুলো বোঝার জন্য এমআরআই নামে একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, যেটাকে আমরা ইলাবোরেট করলে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বলা হয়। এটার সাথে সাথে তার ক্লিনিক্যাল কিছু টেস্ট আমরা করি, যেমন SLR নামে স্ট্রেট লেগ রাইজিং টেস্ট আমরা করি। আমাদের আরও কিছু ক্লিনিক্যাল মেথড আছে যেটা আমরা রোগীকে আমরা আমাদের চেম্বারে বা ক্লিনিকে করে থাকি। এর পাশাপাশি এমআরআই করলে কনফার্মেশনটা হয় যে কতটুকু কম্প্রেশন আছে। বা অনেক সময় দেখা যায় যে স্পাইনাল টিবি, টিউমার, এই ধরনের কারণেও কিন্তু সাইটিক নার্ভ কম্প্রেশন হতে পারে, ওখানে একটা ছোটো টিউমার থাকতে পারে। এগুলোকে পুঙ্খানুভাবে বোঝার জন্য আসলে এমআরআই নামে ইনভেস্টিগেশন প্রয়োজন হয়। স্যার, আরেকটু জানতে চাইবো যে এই সায়াটিকের যে সমস্যাটা, এটা কোন পরিস্থিতিতে আসলে গুরুতর হয়ে উঠতে পারে এবং তখন আসলে কি ধরনের চিকিৎসার দরকার হয়? ধন্যবাদ। এই সাইটিক নার্ভের কম্প্রেশনটা যখন খুব সিভিয়ার হয়, তখন তার ওই এফেক্টেড যে অংশটা পুরোটাই প্যারালাইসিসের মতো হয়ে যায়। ওই অংশের কোনো নার্ভের যে ফাংশন সেটা থাকে না, ইভেন প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না। এই জিনিসটা আসলে খুব সিভিয়ার এবং এটা খুব ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি বা আমরা রেড ফ্ল্যাগ সিনড্রোমের কথা বলি। এই সময় ইমিডিয়েটলি রোগীকে সার্জারির প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে একজন স্পাইন সার্জন বা অনেক সময় নিউরো সার্জন বা অনেক সময় মানে একটা সমন্বিতভাবে সার্জনরা এই অপারেশনটা করে থাকেন। তো এটা আসলে ইগনোরেন্সের কোনো বিষয় নাই। দেরি না করে যত দ্রুত একজন চিকিৎসকের অধীনে যেতে পারবে বা একটা বিশেষায়িত হসপিটালে নিতে পারবে, তত এই রোগী দ্রুতই সুস্থতা বা তার সমস্যাটা কমাতে পারবে। স্যার, আপনি অপারেশনের কথা বলছিলেন। অপারেশন তো অনেকের কাছে একটা আতঙ্কের নাম। তো এই অপারেশনটা সায়াটিকের ক্ষেত্রে কি আসলে সবসময় প্রয়োজন হয়, নাকি বেশিরভাগ ক্ষেত্রেই আসলে অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব? ধন্যবাদ। আমরা অপারেশনটাকে কিছুক্ষণ আগে বলেছি যে সেটা ডিস্ক প্রোল্যাপস হয় বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়, মাইল্ড টু মডারেট অবস্থানে থাকে, তাহলে হয়তো সার্জারি ছাড়াই ভালো হয়ে যেতে পারে। 90 থেকে 95% রোগী সার্জারি ছাড়াই ভালো হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার সার্জারির প্রয়োজন পড়ে, যেমন হয়তো তার মানে খুব সিভিয়ার অবস্থা, বা অনেক ক্ষেত্রে দেখা গেল যে তার কোনো কাট ইনজুরি হয়েছে, কেটে গেছে, তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সার্জারির প্রয়োজন পড়ে। স্যার, আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা প্রশ্ন দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে এই সায়াটিকের সমস্যা এড়াতে আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? অনেক ধন্যবাদ। আসলে দর্শকদেরকে যেটা বলবো যে আমাদের সোসাইটিতে অনেক রকম মিথ বা সোশ্যাল কিছু কুসংস্কার রয়েছে, যেটা আমরা মনে করি যে সাইটিক বা ব্যথাটা সাইটিক বাত বা এই ধরনের কিছু বিষয়, যেটা কখনো ভালো হবে না, চিকিৎসা করে কোনো লাভ নেই, আমার নানি দাদি আমার চাচা চাচি এটাই ভুগেছিল, সো এটা নিয়ে আমরা চিকিৎসকের কাছে যাব না। এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল, এবং এটা কোনো বাত রোগও নয় এবং সারা জীবনের কোনো রোগও নয়। এটা যদি সঠিকভাবে আমরা চিকিৎসা নিই, এটা থেকে সম্পূর্ণই পরিত্রাণ পাওয়া সম্ভব। শুধুমাত্র দরকার তার সঠিক চিকিৎসা এবং সঠিক রোগ নির্ণয়, এবং এর পাশাপাশি তাকে কিছু জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা, তার খাদ্য খাবারে কিছু পরিবর্তন আনা, কাজের যে ধরন সেখানে কিছু পরিবর্তন নিয়ে আসা। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি সে সেটা করে, তাহলে সে এই রোগ থেকে যেমন মুক্তিও পাবে এবং প্রতিরোধও করতে পারবে। ভবিষ্যতে যেন এটা আবার রিকারেন্টলি দেখা না যায়, সেক্ষেত্রেও সে ভূমিকা রাখতে পারবে।
স্যার, সায়াটিকের ব্যথা নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে সায়াটিকার সমস্যা এড়াতে ভীতি নয়, সতর্কতা জরুরি। রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।